নমস্কার বন্ধুরা। আজ আমরা দেখব কিভাবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ নেপাল আর বাংলাদেশ এক অদ্ভুত অলিম্পিকে অংশ নিয়েছে। এই অলিম্পিকের নাম কে কত তাড়াতাড়ি তরুণদের কণ্ঠরোধ করতে পারে। এই খেলায় বুলেট আছে, লাঠি আছে, আর সব থেকে মজার ব্যাপার আছে ডিজিটাল ডিটক্স। এই ডিজিটাল ডিটক্সটা কি? ডিজিটাল ডিটক্স হলো স্মার্টফোন, কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়ার মতো ডিজিটাল ডিভাইস থেকে ইচ্ছাকৃতভাবে বিরতি নেওয়ার একটি সময়কাল, যাতে সুস্থতা উন্নত করা যায়, বাস্তব জীবনের কার্যকলাপে মনোনিবেশ করা যায়। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কেন দক্ষিণ এশিয়ার সরকারগুলো তাদের তরুণ প্রজন্মের প্রতিভাকে নীরব করে রাখতে চায়, আর কেন যুবকরা ডিজিটাল জীবন ছেড়ে রক্তক্ষয়ী জীবন বেছে নিয়েছে। এই দুই দেশের আন্দোলন কেবল দুইটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দুই দেশের সরকার একই ধরনের কৌশল ব্যবহার করছে: দমন, নিষেধাজ্ঞা এবং মিথ্যাচার। চলুন বন্ধুরা, এই অদ্ভুত অলিম্পিকের নিয়মগুলো বিস্তারিত জেনে নিই। নেপালে সম্প্রতি সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তারা দেশের তরুণ সমাজকে এক আধুনিক ডিজিটাল ডিটক্স প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী ওলি সাহেব সম্ভবত ভেবেছিলেন ফেসবুকে ঘোরাফেরা করলে হয়তো যুবকদের চোখ নষ্ট হয়ে যাবে, বা ইনস্টাগ্রামে লাইক দিলে হয়তো তাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাই তিনি একসঙ্গে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়ে এক ধাক্কায় সবাইকে সুস্থ সবল করে তোলার চিন্তাভাবনা করেছিলেন। সরকার বলছে, আমরা আপনাদের স্বাস্থ্যের কথা ভেবেছি, এখন আপনারা রাস্তায় নেমে স্বাস্থ্যকর স্লোগান দিন। কিন্তু এই ডিজিটাল ডিটক্সের একটা ছোট্ট পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গেছে। যুবকরা মোবাইল ফেলে হাতে প্ল্যাকার্ড তুলে নিয়েছে আর স্লোগান দিতে শুরু করেছে। পুলিশও তাদের ডিটক্স করতে এগিয়ে এসেছে, কিন্তু বুলেট দিয়ে। সম্ভবত পুলিশ ভেবেছে মাথায় একটু বুলেট লাগলে মাথা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কারণ ইতিহাস সাক্ষী, দক্ষিণ এশিয়ার সরকারগুলো জনগণের ক্ষোভকে মস্তিষ্কের অসুখ বলে মনে করে, এবং তার একমাত্র সমাধান হলো বুলেট থেরাপি। এই ডিজিটাল নিষেধাজ্ঞার পেছনে অবশ্য একটি গভীর রাজনৈতিক কারণ ছিল: দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীত এবং সরকারের অদক্ষতা নিয়ে সামাজিক মাধ্যমে তরুণদের তীব্র সমালোচনা। সরকার সেই সমালোচনার মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে মুখ বন্ধ করলে কণ্ঠস্বর আরও তীব্র হয়। হাজার হাজার তরুণ তরুণী সংসদ ভবনের সামনে জড়ো হয়, যার ফলে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এবার আসা যাক আমাদের প্রিয় প্রতিবেশী দেশ বাংলাদেশে। কিছুদিন আগে এখানেও ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল। সরকার ভেবেছিল সংস্কার শব্দটা তাদের জন্য নতুন, তাই তারা সেই শব্দটার নতুন একটি সংস্কার চালু করলো, যার নাম বুলেট সংস্করণ। ছাত্রদের ন্যায় অধিকার চাওয়ার জবাবে সরকার তাদের ন্যায় বুলেট উপহার দিল। বাংলাদেশের এই আন্দোলন ছিল মূলত মেধা ও বৈষম্যের বিরুদ্ধে। কোটা ব্যবস্থার কারণে যোগ্য হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী সরকারি চাকরি পাচ্ছিল না। তাদের ন্যায় দাবিকে সরকার রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু নেপালের মতোই এখানেও তরুণ প্রজন্মের ক্ষোভের মুখে সরকার তাদের সব শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশেও সরকার একই ডিজিটাল ডিটক্স পদ্ধতি ব্যবহার করেছে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে ছাত্ররা স্লোগান লেখার পরিবর্তে স্লোগান ভাবতে পারে, আর পুলিশকে দায়িত্ব দিয়েছে এই চিন্তাভাবনার প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য। নেপালের সঙ্গে বাংলাদেশের বড় মিল হলো দুই দেশেই তরুণ প্রজন্ম দুর্নীতি নামের একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু সরকার সেই অদৃশ্য শত্রুকে দেখতে পায় না, দেখতে পায় শুধু তাদেরই যারা এই দুর্নীতির কথা বলে। নেপালের যুবকরা বলছে, আমরা একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকার চাই। বাংলাদেশের যুবকরাও একই কথা বলেছিল। দুই দেশের ছাত্ররা প্রমাণ করেছে যে যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তখন তারাই দেশ বাঁচানোর জন্য এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশের পক্ষে যে সেটা কতটা ভালো হয়েছে তা আমরা এখন বুঝতে পারছি, এবং বাংলাদেশের মানুষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাহলে আমাদের এই অলিম্পিকের ফলাফল কি দাঁড়ালো? দুটি দেশই প্রমাণ করলো যে গণতন্ত্রে এখন নতুন কিছু নিয়ম এসেছে। যখন জনগণ কথা বলতে চায়, তাদের ইন্টারনেট বন্ধ করে দিন। যখন তারা রাস্তায় নামে, তাদের ডিজিটাল ডিটক্স করার জন্য বুলেট এবং টিয়ার গ্যাস ব্যবহার করুন। যখন তারা প্রতিবাদ করে, তখন তাদের বিদেশি ষড়যন্ত্রকারী বলে চিহ্নিত করুন। আর সবশেষে জনগণের ক্ষোভকে দুষ্টুমি বলে উড়িয়ে দিন। নেপালের প্রধানমন্ত্রী ভেবেছিলেন তিনি শুধু কয়েকটি অ্যাপ বন্ধ করে দিয়েছেন,
কিন্তু তিনি আসলে একটি প্রজন্মের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলেছেন, তিনি সেটা বুঝতে পারেনি। আর বাংলাদেশের সরকার ভেবেছিল বুলেট দিয়ে আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু তারা আসলে একটি নতুন বিপ্লবের জন্ম দিয়েছে। এই ব্যঙ্গাত্মক আখ্যানের শেষটা হয়তো ব্যঙ্গাত্মক নয়, কারণ যখন সরকারগুলো তাদের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরে, তখন ব্যঙ্গ হাসি আর করুণ কান্নার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। নেপালের রাস্তায় রক্ত আর বাংলাদেশের রাস্তার কান্না, এই দুটোই একই গল্পের ভিন্ন অধ্যায়। সরকারগুলো হয়তো ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে আর বুলেট ছুঁড়ে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে যেখানে সত্যের কণ্ঠস্বর নীরব করে দেওয়া হয়, সেখানে দেয়ালেরও কান থাকে, আর সেই কান থেকে জন্ম নেয় নতুন স্লোগান। প্রশ্ন হলো, এই কান্নার সাগরে আর কত রক্ত ঝরলে গণতন্ত্রের নৌকা তীরে ভিড়বে? নাকি ইতিহাস আবারও শিখিয়ে দেবে একটি প্রজন্মের নীরবতা কতটা ভয়ঙ্কর হতে পারে? নেপাল আর বাংলাদেশ কি তাদের ডিজিটাল ডিটক্স এবং বুলেট সংস্কার খেলা চালিয়ে যাবে, নাকি এই তরুণ প্রজন্মের সামনে মাথা নত করে প্রকৃত গণতন্ত্রের দিকে ফিরে আসবে? ইতিহাস বারবার দেখিয়ে দিয়েছে দমন পীড়ন কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, বরং তা আরও বড় বিদ্রোহের জন্ম নেয়। এখন দেখার বিষয়, এই দুই দেশের সরকার কি ইতিহাস থেকে শিক্ষা নেবে, নাকি আবারও একই ভুল করবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।